এনডিএ সরকারের সবথেকে বড় ব্যর্থতা কি, এবং বিধানসভা ভোটের আগে কিন্তু এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে 2026-এ রয়েছে রাজ্যে বিধানসভা ভোট। তার আগে এনডিএ সরকারের সবথেকে বড় ব্যর্থতা মানে 2024-এ যে সরকার দিল্লিতে বসে রয়েছে তাদের ব্যর্থতা কি? কারণ আমরা জানি যে সেই প্রভাবগুলো কিন্তু রাজ্যেও ভীষণভাবে পড়ে। বেকারত্ব এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সবথেকে বড় একটা বাধা। একদমই। এবং 2014-এ নরেন্দ্র মোদী আসার পর থেকে, মানে একবার মনে করে দেখো 2014-র আগে অবধি যখন প্রধানমন্ত্রী মানে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তার সেই সময় কিন্তু বিজেপির যারা শীর্ষস্থানীয় নেতারা যারা আন্দোলন করছিলেন তারা মনমোহন সরকারের বিরুদ্ধে যে অভিযোগটা সব থেকে বেশি আনছিলেন সেটা হচ্ছে গিয়ে মূল্যবৃদ্ধি, তারপর হচ্ছে গিয়ে কর্মসংস্থান, বেকারত্ব। তোমার স্মরণে থাকবে যে গ্যাসের দাম যদি 400 টাকা থেকে বেড়ে 450 টাকা হয়ে গিয়েছিল, স্মৃতি ইরানিরা গ্যাসের সিলিন্ডার নিয়ে দিল্লির রাস্তায় বসে গিয়েছিলেন আন্দোলন করতে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি সিনারিওটা দেখি তাহলে বিশাল পরিবর্তন এসেছে। আমরা এটা ঠিক যে ভারত দেশে মানে সারা বিশ্বের চতুর্থ যে ইকোনমি রয়েছে জিডিপির নিরিখে, সেই ইকোনমিতে আমরা পৌঁছে গেছি ঠিকই, কিন্তু আমরা পার ক্যাপিটা ইনকামের দিক থেকে একটু দর্শকদেরকে বলে দিই, বুঝতে সুবিধা হবে যে মাথাপিছু যে গড় আয় তাকে বলা হয় পার ক্যাপিটা, মানে ওভারঅল ইনকাম নয়, মানে আপনি সারা মাস কাজ করে যে টাকা ইনকাম করেন সেই মাথাপিছু ইনকাম, মানে আপনার বাড়িতে যদি দুজন কর্মরত ব্যক্তি থাকেন তাহলে দুজন কত টাকা ইনকাম করেন মাসের শেষে, সেটাই হচ্ছে গিয়ে মাথাপিছু ইনকাম। এবারে এই পার ক্যাপিটা ইনকামের দিক থেকে ভারত অনেক পিছিয়ে। জিডিপির নিরিখে আমরা এগিয়ে গেছি ঠিকই, কিন্তু আমাদের মানে পকেটে টাকা কতটা আসছে, আমাদের খরচা করার ক্ষমতা কতটা, এইটা নিয়ে একটা কিন্তু সমস্যা রয়ে গিয়েছে। তার অন্যতম কারণ হচ্ছে গিয়ে এই বেকারত্ব। দেখুন, আমাদের জনমত সমীক্ষায় 17% মানুষ বলছেন যে বেকারত্ব মোদী সরকারের বা এনডিএ সরকারের সব থেকে বড় ব্যর্থতা। 20% মানুষ বলছেন মূল্যবৃদ্ধি, মানে আপনি আপনার বাড়ির পাশে বাজারে একটু চাল, ডাল, পেঁয়াজ, আদা, রসুন, মাছ, মাংস, এই সমস্ত নিত্য নৈমিত্তিক জিনিসগুলো কিনতে গিয়ে আপনাদের পকেট হাঁসফাঁস করে। আপনাদের মধ্যে হয়তো অনেকেই, আমরা এটা বলতেও শুনি যে একটা সময় ছিল যখন 500 টাকা নিয়ে বেরোলে ব্যাগ ভর্তি করে সারা সপ্তাহের বাজার চলে আসতো। এখন 500 টাকা নিয়ে গেলে ওই একদিনের বাজারও ঠিকঠাক হয়তো হয় কিনা সেটা নিয়ে সন্দেহ। মানে আগে বলা হতো পকেট হালকা টাকা নিয়ে গেলে ব্যাগ ভর্তি বাজার হতো, এখন হালকা বাজার ব্যাগ ভর্তি হয়, পকেট ভর্তি টাকা নিয়ে যেতে হয়। এই মুহূর্তে নির্বাচন হলে কি হবে, কোন দল জিতবে, কে হারবে, পশ্চিমবঙ্গের অবস্থানই বা কিরকম থাকবে, সেই ডেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব সি ভোটার ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশনের জনমত সমীক্ষায় যেটা উঠে এসেছে। এই মুহূর্তে যে ডেটাটা আমরা নজর দেব সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার কর্মক্ষমতা, তিনি কতটা সাকসেসফুল, তিনি কি তার যে প্রতিশ্রুতিগুলো ছিল সেই অনুযায়ী কাজ করতে পেরেছেন, মানুষ কি মনে করছেন, দেখব সেই বিষয়টা। দেখতেই পাচ্ছেন প্রধানমন্ত্রী হিসেবে মোদীর কর্মক্ষমতা ভালো বলছেন 57% মানুষ, গড় মানে অ্যাভারেজ বলছেন 16% মানুষ, এবং খারাপ বলছেন 24% মানুষ। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজে খুশি দেশের বেশিরভাগ মানুষ, এটা আমাদের জনমত সমীক্ষায় কিন্তু প্রকাশ পাচ্ছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ইন্দিরা, এর মধ্যে প্রধানমন্ত্রীর কাজে খুশি, কারণ বিশ্বব্যাপী ওয়ার্ল্ড অর্ডারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের যে ভূমিকা বা ভারতের যে অবস্থান এই মুহূর্তে তৈরি হয়েছে, তার পাশাপাশি আমরা দেখেছি অপারেশন সিন্দুরে পাকিস্তানকে একেবারে মাত দেওয়া থেকে শুরু করে আরও বেশ কিছু, ডোনাল্ড ট্রাম্পের এত কূটনৈতিক চাপের পরেও ভারতের অর্থনীতি যেভাবে এগোচ্ছে জিডিপির নিরিখে, এটা বলে রাখি, তো সেটাতে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা অন্য মাত্রা দিয়েছে দেশের মানুষ, নিশ্চিতভাবে এটা বলা যায় ইন্দিরা। একদম, এবং সেই প্রতিফলনটাই আমরা দেখতে পাচ্ছি যে ভালো 57%, গড় 16, এবং 24% মানুষ বলছেন খারাপ। আসবো পরের পয়েন্টে, জনমত সমীক্ষার পরের প্রশ্ন, মোদী দায়িত্ব গ্রহণের পর থেকে অর্থনৈতিক অবস্থার কতটা উন্নতি হয়েছে? আমরা সবাই জানি যে ভারত এখন এই মুহূর্তে দাঁড়িয়ে 4th লার্জেস্ট ইকোনমিক কান্ট্রি, মানে ভারতের অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে
বিশ্বের 4র্থ স্থানে রয়েছে। যদিও পার ক্যাপিটায় ভারত সেভাবে না এগোলেও জিডিপির দিক থেকে কিন্তু ভারত অনেকটা এগিয়ে গিয়েছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে ভালো, কারণ আমরা জানি যে কোভিডে যেভাবে একটা ধাক্কা লেগেছিল তারপরে কিন্তু ভারত যথেষ্ট ঘুরে দাঁড়িয়েছে এবং বলা যেতে পারে যথেষ্ট ভালো অবস্থাতে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত উন্নতি করেছে। কত শতাংশ মানুষ বলছেন? 35% মানুষ বলছেন যে নরেন্দ্র মোদী দায়িত্ব নেবার পর ভারতের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে। একই আছে বলছেন 30% এবং খারাপ হয়েছে বলছেন 32% মানুষ। কিন্তু স্বপন দেখো সংখ্যাগুলো কিন্তু একদম একেবারে ঘাড়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। মানে এই একটা বিষয় কিন্তু ভীষণভাবে তাৎপর্যপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে ভারতের অর্থনৈতিক অবস্থা, ভারতের কতটা অগ্রগতি হলো, সেই জায়গায় দাঁড়িয়ে যে ভারত কতটা স্বয়ং সম্পূর্ণ, এই বিষয়টা নিয়ে কিন্তু একজন মানুষের এক এক রকম রূপ। কারণ গোটা বিশ্বের কাছে ভারতের যে চেহারাটা আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো আমরা আজকে ঘরে বসে বা কোনো একটা স্টেটের কোনো একটা জায়গায় বসে ততটা বুঝতে পারছি না, যতটা সার্বিকভাবে চিন্তা করলে বা সার্বিকভাবে যখন আলোচনা করা হয় তখন যতটা উঠে আসে। একদমই। এবং দেখো এই যে সমীক্ষাটা, আমরা যে সমীক্ষাটা মানুষের সামনে আনছি, মাথায় রাখতে হবে এটা এই ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে এফটিএ মানে ফ্রি ট্রেড চুক্তি, মুক্ত বাণিজ্য এগ্রিমেন্ট হয়ে গিয়েছে। এবং এই চুক্তিটা হয়ে যাওয়ার ফলে ভারতের বিভিন্ন পণ্য, ভারতের বিভিন্ন সামগ্রী যেরকম ইউরোপের বাজারে চলে যাবে, ইউরোপের বাজারে তাদের একটা জায়গা থাকবে, সেরকম ইউরোপের বিভিন্ন পণ্য ভারতের বাজারে আসবে। এইটা হচ্ছে মুক্ত বাণিজ্য চুক্তি। এবারে এর জন্য কি হবে? এর জন্য যেটা হবে সেটা হচ্ছে গিয়ে ভারতের জিনিসপত্র ইউরোপের বাজারে বিক্রি হলে ভারতের টাকা আসবে, ভারতের রোজগার বাড়বে। পরিষ্কার বাংলা ভাষায় যদি বলি, ভারতের রোজগার বাড়বে। এবং আমরা যখন এই মুড অফ দ্য নেশনের এই সমীক্ষা আপনাদের সামনে আনছি, মাথায় রাখতে হবে এই বিষয়টাও কিন্তু সাধারণ মানুষের মনে একটা প্রভাব ফেলেছে। কিরকম ভাবে প্রভাব ফেলেছে? সাপোজ ধরো কোনো একটি জায়গায় বাংলার কোনো একটি প্রান্তের কোনো এক তাঁত শিল্পী, তার পরিবারের সবাই তো তাঁত বোনেন এরকম নয়, ধরো পরিবারের তিনজনের মধ্যে দুজন তাঁতের সঙ্গে যুক্ত। সেই তাঁত শিল্প যারা চালাচ্ছেন, তাদের তৈরি তাঁতের কাপড় চোপড় ইউরোপের কোনো একটা মার্কেটে চলে গেল, ধরে নিই আমি লিসবনের মার্কেটে চলে গেল, ফ্রান্সের কোনো একটা জায়গার মার্কেটে বিক্রি হলো। এবং সেখান থেকে মানে ওই একেবারে আমাদের বাড়ির পাশের একদম লোকাল থেকে অতি লোকাল একজন ব্যক্তির প্রোডাক্ট গ্লোবাল হয়ে গেল। তাতে করে কি হচ্ছে, তিনি যে প্রোডাক্টটা, যে তাঁতের শাড়িটা আমাদের এখানে এই মার্কেটে ধরে নিই যে 300 টাকা, 400 টাকা, 500 টাকা বা 1000 টাকায় বিক্রি করতেন, সেই শাড়িটাই তিনি ইউরোপের মার্কেটে যখন বিক্রি করছেন, অন্তত সেই শাড়িটা তিনি 1000 টাকায় বা 1002 টাকায় বিক্রি করতে পারছেন। তো সেটা তার একটা আর্থিক উন্নতির জায়গা তৈরি হলো। আমার মনে হয় এইটাও একটা কারণ যে এই মুহূর্তে যেহেতু এই ইইউ এর সঙ্গে ভারতের এফটিএ একদম, এবং ভারতের 3 নম্বর বা 4 নম্বর স্থানে উঠে আসাটাও কিন্তু এটা কিন্তু বলা যেতে পারে ভারতের কাছে একটা বড় সাকসেস। এবং এটা গত 1.5-2 বছর ধরে ভারত কিন্তু অনেকটা এগিয়েছে।